আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্ভবত তাকে নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে। আপনারা সবাই জানেন যে ১১টার সময় জনাব তারেক রহমান সাহেব সেনা হেফাজতে ছিলেন। ওই সময়টিতে তাকে বেদম প্রহার করা হয়। কিছু কিছু ভিডিও ফুটেজ এবং কিছু কিছু অডিও রেকর্ড, তার সঙ্গে সঙ্গে স্টিল ছবি, তার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটি হলো ১১টার সময় তাকে নির্যাতনের নামে বা নির্যাতন করার জন্যে তার ২ হাত ফ্যানের সঙ্গে টানানো অবস্থায় আছে এবং ওই অবস্থায় তাকে বেধড়ক পেটানো হয়েছে। এরকম একটা ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। এবারে আমরা যেটা শুনেছি যে তাকে ওই সময়টিতে এমনভাবে পিটানো হয়েছে, সেই পিটুনিতে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তার কোমর ভেঙে গিয়েছিল। মেরুদণ্ডের ২ টো অংশ, একটা হলো পিঠ। তো পিঠে সেই বেদনাটি তিনি এখন অনুভব করেন বলে সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্যে তিনি সেটা বলেছেন। আর অন্যদিকে তার কোমরের যে বেদনা, সেই বেদনাটা কোন পর্যায়ে আছে তিনি হয়তো সেটা বলেননি। কিন্তু যারা তাকে আক্রমণ করেছিল তাদের একটা ইচ্ছা ছিল বা অভিলাষ ছিল যে জনাব তারেক রহমান সাহেব যেন জীবনের কখনো কোমর সোজা করে দাঁড়াতে না পারেন, সোজা হয়ে হাঁটতে না পারেন এবং জিন্দেগি ভর তিনি যেন এই যে তাকে মারা হয়েছে এই কথা তিনি স্মরণ করেন। ১১টার সময়টিতে যারা তাকে নির্যাতন করেছিল তারা ধারণা করেছিল তিনি হয়তো বাঁচবেন না, তিনি রাজনীতিতে ফিরবেন না, তার কোনো ভবিষ্যৎ নেই এবং তাকে সারাটা জীবন কারা প্রকোষ্ঠে কাটাতে হবে। ১১টার যারা কুশীলব তারা বিএনপিকে এমনভাবে আক্রমণ করেছিল, সাঁড়াশি আক্রমণ করেছিল যে তারেক রহমান বিরোধী, হাওয়া ভবন বিরোধী যে গ্রুপটি রয়েছে, সংক্ষুব্ধ গ্রুপটি, তাদেরকে সংস্কারবাদী নাম দিয়ে রাজনীতির পাদপীঠে আনার জন্য তারা সর্বোচ্চ বিনিয়োগ করেছিল। এবং এই কর্মকাণ্ড যখন চলছিল তখন সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং যারা সংস্কারবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তারা প্রথম কয়েকটি মাস এতটা চেয়ার্সের মধ্যে ছিলেন যে নো খালেদা, নো হাসিনা, নো তারেক, নাথিং। তারা নতুন একটা সাম্রাজ্য গড়বে, নতুন একটা বন্দোবস্ত তৈরি করবে এবং এখন যে সকল কথাবার্তা হচ্ছিল, মানে এখন যে সকল কথাবার্তা মোটামুটি নির্বাচনের সময় ধামাচাপা পড়ে গেছে, বাট ৪-৫ মাস ধরে যে সকল সংস্কারের কথা, নতুন বন্দোবস্তের কথা শোনা যাচ্ছিল, এগুলোর যে অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম যেটা অঙ্কুর যেটা মানে বীজের ভেতর থেকে যেটা চারা গজায়, তো সেটা হয়েছিল সেই ১১টার সময়। ১১ যারা কুশীলব তারা মনের আনন্দে বেগম খালেদা জিয়ার বাড়িতে তাণ্ডব চালিয়েছেন, তারা মনের আনন্দে তারেক রহমানকে মারধর করেছেন, কোকোকেও মারধর করা হয়েছে, বেদম মারধর করা হয়েছে। বলা হয়ে থাকে যে কোকোর যেহেতু শরীর ভালো ছিল না, রোগাক্রান্ত ছিলেন, ফলে তিনি সেই মারধরের পর আর সুস্থ হয়ে বাঁচতে পারেননি, তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তারেক রহমান সাহেব তুলনামূলকভাবে সুস্থ থাকার কারণে তিনি আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছেন। এখন এই যে তারেক রহমানের যে অসুস্থ হওয়া, তার মারধর খাওয়া ইত্যাদি নিয়ে এখন ৩টি পক্ষ কাজ করছে। একটি পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবকে যে মারধর করা হয়েছে, উচিত কর্ম করা হয়েছে, বিনা কারণে কি মারধর করা হয় নাকি? অন্যায় করেছেন, বদমাইশি করেছেন, এজন্য মিলিটারি মারেছে। মিলিটারি কি এমনি এমনি কাউকে মারে নাকি? এবং এই ধরনের বক্তব্য প্রথম চরমোনাই পীর সাহেব দিয়েছেন। আর যাদের সাহস নেই বা প্ল্যাটফর্ম নেই তারা কিন্তু মনে মনে এই কথাই বলছেন যে ভালো কাজ করেছে, এরকম লোকদেরকে মারধর করা উচিত। এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এই গ্রুপের সঙ্গে অচিরেই দেখবেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা যুক্ত হবেন এবং এই যে তাকে যে পিটানো হয়েছে, মারধর করা হয়েছে, এগুলোকে নিয়ে তারা প্যারোডি করবেন, কমেডি করবেন এবং তারেক রহমান সাহেবের যে ইমেজ যেটা আছে সেটা প্রধানমন্ত্রী হন বা যা কিছু হন না কেন ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নানা রকম ফ্যান্টাসি তৈরি করা হবে। পিনাকি আছে, পিনাকির সাথে যারা অন্যান্য যে সমস্ত লোকজন আছে তারা এটাকে নিয়ে স্যাটায়ার করবেন এবং এটার পক্ষে যুক্তি দাঁড় করাবেন যে কেন কি কারণে সেদিন মিলিটারিরা তাকে মেরেছিল। এটা একটা পক্ষ। দ্বিতীয় যে পক্ষটি, সেই পক্ষটি হলো বিএনপির তারেক রহমান সাহেবের আপনজন। তারা এই বিষয়টিকে গোপন না রেখে বরং
এই জিনিসটিকে সহানুভূতি লাভের একটা উসিলা হিসেবে সামনে নিয়ে আসবে এবং এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা করে কেন তারেক রহমান সাহেবকে নির্যাতন করা হলো, তার মতো পূত-পবিত্র দেশপ্রেমিক, দেশনেতা, এত ভালো মানুষ, দেশের চিন্তায় যিনি এটা করেননি, ওটা করেননি, দেশের চিন্তায় যিনি তার জীবনকে তছনছ করে দিয়েছেন, যিনি দেশপ্রেমে শেখ হাসিনা, খালেদা জিয়া, বঙ্গবন্ধু কিংবা এরশাদ অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তাদের সবার চাইতে তিনি কয়েক ধাপ এগোনো। এরকম একজন দেশপ্রেমিকের গায়ে যারা হাত দিয়েছে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, ক্রিয়া পড়বে শরীরে, পোকা পড়বে, পচে গলে পুজ বের হবে তাদের শরীর থেকে, তাদের হাত থর 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 করে কাঁপবে, তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি পাবে, আল্লাহর গজব নাজিল হবে। এই ধরনের কথাবার্তা ন্যারেটিভ একটা পক্ষ তৈরি করেছে এবং আরও করবে। যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন তাহলে তার প্রতি জনসমর্থন, সহানুভূতি তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা বলবে। আরেকটি গ্রুপ রয়েছেন সেনাবাহিনীর মধ্যে যারা এটা নিয়ে ঘুটু করার চেষ্টা করবেন, চক্রান্ত করার চেষ্টা করবেন, ঘোটার চেষ্টা করবেন, এবং তারই নমুনা আমরা দেখলাম ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান। তিনি আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। মূলত তার এই সাক্ষাৎকারটি জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে। তো মেজর জেনারেল জিয়াউল হাসান কি করে র্যাবেতে অপ্রতিরোধ্য হয়ে গেল এবং র্যাব বাহিনী কিভাবে আপনার খুন, জখম, অত্যাচার, গুম করত, এটা সাক্ষ্য দেওয়ার জন্য তিনি সেখানে এসেছেন। এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে এবং গত 17 মাসে ইকবাল করিম ভূঁইয়ার যে অ্যাক্টিভিটিস এবং শেখ হাসিনার পতনের ঠিক অল্প কয়েকদিন আগের থেকে তিনি যে নড়াচড়া করছেন, কথাবার্তা বলছেন, এটা নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে এবং বেশিরভাগ 99% আলোচনা হচ্ছে ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। তাকে বলা হয় 2014 সনে বিনা ভোটের কারিগর। 2014 সনের যে ভোটটা হয়েছে বিনা ভোটের কারিগর। এখন এই কারণে তিনি কি ভীত সন্ত্রস্ত? এবং ক্যান্টনমেন্ট উন্নয়নের নামে, সৌন্দর্য বর্ধনের নামে তিনি দুহাতে যে টাকা পয়সা খরচ করেছেন এবং সেই টাকা নিয়ে ক্যান্টনমেন্টের যে অডিট ডিপার্টমেন্ট সেটি রীতিমতো তাদের সঙ্গে, সেই অডিট ডিপার্টমেন্টের সঙ্গে, পরবর্তী যারা সেনাপ্রধান হয়েছেন তাদের সঙ্গে, ন্যাশনাল অ্যাকাউন্টস কমিটির সাথে ভীষণ রকম মতদ্বৈততা আছে। এই কারণ হলো সেনাবাহিনী আধুনিকায়নের পরিবর্তে তিনি সেনা বাহিনীর যে আবাসস্থল ক্যান্টনমেন্টগুলোর সৌন্দর্য বর্ধন করার জন্য 2 হাতে টাকা খরচ করেছেন এবং কাউকে পরোয়া না করে। এবং সেই টাকা কত হাজার কোটি টাকা, এবং কত হাজার কোটি টাকার কত টাকা খরচ করেছেন এবং কত টাকা অপচয় হয়েছে, কত টাকা মেরে দিয়েছেন, কারা মেরে দিয়েছেন, এগুলো নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে। 2 নম্বর হলো তার স্ত্রী, তার স্ত্রীর ক্ষমতা, অ্যাম্বিশন এবং তার স্ত্রীর অপব্যয় নিয়ে ক্যান্টনমেন্টে রীতিমতো খোশগপ্প হয় সারাক্ষণ। 2013 সন পর্যন্ত তাকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের মিথ ছিল। তিনি যথেষ্ট প্রফেশনাল এবং জানাশোনা, ব্যক্তিত্ববান, এই ধরনের কথাবার্তা চালু ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাকে নিয়ে সেই ইতিবাচক কথা আর থাকেনি। তিনি সেনাপ্রধান হিসেবে রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই শেখ হাসিনার যে পাওয়ার প্ল্যান্ট সবচেয়ে লাভজনক, এই পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছেন। তিনি সেই পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছেন কি করেননি ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে একটি পাওয়ার প্ল্যান্ট শেখ হাসিনা দিয়েছিলেন এবং সেটা বিক্রি করার জন্য তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গেছেন। বিক্রি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এটা নিয়ে নানা রকম গসিপ চালু রয়েছে। তো এই সকল বিষয়ের পরে তিনি হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী হয়ে পড়েছেন। তারপর সেনাবাহিনীর অনেক কর্মকর্তার সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি নিয়ে তিনি যেভাবে সামনে আসছেন এবং বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে যারা এই মুহূর্তে কমান্ডে আছেন তাদের অনেকের বিরুদ্ধে তিনি যেভাবে নড়াচড়া করছেন এবং যেভাবে সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশকে তিনি কনভিন্স করার চেষ্টা করছেন, এটা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কখনো হয়নি। ইতিপূর্বে যারা সেনাপ্রধান ছিলেন প্রায় সবাই সেনাবাহিনীর যে ইউনিটি সেটার সঙ্গে কমপ্লাই করেছেন এবং সর্বাবস্থায় সেনাবাহিনীর সঙ্গে থেকেছেন। এই একমাত্র যিনি ঘরের শত্রু বিভীষণ হিসাবে সেনাবাহিনীর বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা আমাদের সেনাবাহিনীর জন্য অশনি সংকেত, রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এমনকি তার নিজের জন্য কর্মগুলো ভালো নয়।
তিনি যা কিছু করছেন অন জেন্টলম্যান গ্রাউন্ডে, ভদ্রলোকের সঙ্গে একদিনই আমার কথা হয়েছিল। ওনার সঙ্গে আমার কথা হয়েছিল রাশিয়ান দূতাবাসে। আমি যখন সংসদ সদস্য, উনি তখন সেনাপ্রধান। তার সেই ভিজিটিং কার্ডটাও আমার কাছে রয়ে গেছে। উনি অনেক মানুষকে রেখে কেন জানি, মানে ওই সময়টাতে প্রধান 2013 সনে তাকে কেন্দ্র করে একটা মিথ ছিল। অনেক বড় বড় মন্ত্রী তার সাথে একটা ছবি তুলতে চাইতেন। তো ওই দিন আমার সঙ্গে তার পরিচয় ছিল না। তিনি নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন, কথা বললেন। তার এডিসি ছিলেন, তাকে বললেন যে স্যারকে একটা কার্ড দাও। তারপরে ছবিও তুললেন। আমার কাছে যদিও সেই ছবি নেই। অনেকক্ষণ আমাদের কথাবার্তা হয়েছিল। তার সেদিনের সেই বিনয় এবং ভদ্রতায় আমি মুগ্ধ ছিলাম। তিনি টেলিফোন করতে চেয়েছিলেন বা আমাকে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কখনোই তার সঙ্গে আমার দ্বিতীয়বার কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তো তিনি রিটায়ার্ড করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যখন তিনি সর্বপ্রথম সাবেক সেনা কর্মকর্তাদেরকে একত্রিত করে একটি মিছিল করেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, লাল করেছিলেন, ওটা আমি সমর্থন করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আমি তাকে ফোন করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তার সেই উপদেষ্টা হওয়া না হওয়া নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে। আমার সুভাষিস ছিল যে ইকবাল করিম ভূঁইয়াকে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন এবং আমার বিশ্বাস এখনও আছে যে তার মধ্যে এখনও যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতা দিয়ে তিনি যে কোনো একটি মন্ত্রণালয় অন্য যে কোনো কর্মকর্তার চেয়ে ভালো চালাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে আগে যে ঘটনাগুলো বললাম, সেনাবাহিনীর মধ্যে যে মিথস্ক্রিয়া রয়েছে, মতদ্বৈততা রয়েছে এবং তিনি যেভাবে দুহাতে টাকা খরচ করেছেন, তার স্ত্রীর যে বদনাম রয়েছে, তার স্ত্রীর অ্যাম্বিশন নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এগুলো কিন্তু তাকে কগনিজেন্সে নিতে হবে। ২ নম্বর হলো যে অন্যান্য সেনাপ্রধান সে প্রথম থেকে এ পর্যন্ত যত সেনাপ্রধান যে কাজগুলো কোনোদিন করেননি, তিনি কিন্তু সেই কাজগুলো করছেন এবং আদালতে এসে তিনি তার একজন সহকর্মীর বিরুদ্ধে যে সাক্ষ্য দিচ্ছেন, এটা কিন্তু সেনাবাহিনী কোনো অবস্থাতেই ইন জেনারেল ভালোভাবে গ্রহণ করেননি। জেনারেল জিয়াউল হাসান সম্পর্কে সেনাবাহিনীতে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। জিয়াউল হাসানের কর্মকাণ্ড, তার যে শেখ হাসিনার সঙ্গে অতিরিক্ত দহরম-মহরম, আওয়ামী লীগের প্রতি তার অতিরিক্ত আনুগত্য, এটা সেনাবাহিনী কখনো পছন্দ করেনি। এমনকি ডিজিএফআইও পছন্দ করেনি। তো ওটা ভিন্ন বিষয়। জিয়াউল হাসানের বিচার চলছে। প্রচলিত যে বিচার, সে তার পাশাপাশি আবার আইসিটিতে তার বিচার চলছে। তো সেখানে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষী দিলেও কিছু আসতে যেত না, না দিলেও আসতেও যেত না, কোনো কিছু আসতে যেত না। ওটা জিয়াউল হাসানের যে পরিণতি, সেই পরিণতি তাকে ভোগ করতেই হতো বা হবে। কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান তার অধীনস্থ কর্মকর্তার কাছে কতটা অসহায় ছিলেন, কতটা দুর্বল ছিলেন, জিয়াউল হাসানের প্রতি তার কতটা ম্যালিজ ছিল, প্রেজুডিস ছিল, এটা এই সময়টিতে এসে তিনি সেটা না দেখালেও পারতেন। এর কারণ হলো পিতার কখনো কোনো অভিযোগ থাকে না। বিইং এ কমান্ডার ইন চিফ, তিনি তো আসলে সকল সেনা কর্মকর্তাদের পিতা। তো সে পিতা হিসেবে তিনি যদি তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে আসেন এবং বিশেষত তার যখন কমান্ড ছিল সেই সময়টাতে, এটা তো আসলে তার এক ধরনের ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিত্বের দুর্বলতা, কমান্ডের দুর্বলতা। সেনাপ্রধান হিসেবে তিনি রাজনীতির কাছে হার মেনেছিলেন। সেনাপ্রধান হিসেবে তিনি যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই শেখ রেহানার যে তারেক সিদ্দিকী দেবর, তিনি এবং জিয়াউল হাসানের মতো কর্মকর্তা বা আকবরের মতো কর্মকর্তা, জেনারেল আকবর যারা ডিজিএফআইয়ের প্রধান ছিলেন, অন্যান্য যারা ডিজিএফআইয়ের প্রধান ছিলেন, তাদের উপর যে ওনার কোনো কমান্ড ছিল না, এটা আসলে এই সময়টিতে এসে বলাটা কারোর জন্যই সম্মানজনক নয়, নিরাপদ নয়। কিন্তু সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি তার এই কর্মে রাজনীতির সম্পৃক্ততা ঘটানোর জন্য তারেক রহমান সাহেবকে জড়িয়ে ফেলেছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের সহানুভূতি চাচ্ছেন। তিনি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এজন্য তার সেই জবানবন্দিতে ১/১১ সময় তারেক রহমান সাহেবের যে যাকে বলা হয় নির্যাতন, তাকে যেভাবে ডিজিএফআই কর্মকর্তা যারা আছেন তারা মারধর করেছে, এই কথাগুলোও তিনি এখানে উল্লেখ করেছেন। ফলে কি হলো, তার উদ্দেশ্য নিয়ে, তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে সবাই চিন্তিত। তিনি কি খুব অস্থির? তিনি কি খুব ভয় পাচ্ছেন? তিনি কি খুব কিছু আশা করছেন? নাকি তিনি সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফআইয়ের সঙ্গে তারেক রহমান সাহেবের একটা যে সম্পর্ক, এটা নষ্ট করতে চাচ্ছেন, নতুন একটা বিরোধ ঘটাতে চাচ্ছেন? এর কারণ হলো তিনি যতবার এই কথাটি বলবেন,
তারেক রহমান সাহেবের বিষয়টি। আমরা সমাজে যেই গল্পগুলো আমরা শুনছি, কাহিনীগুলো শুনছি, ঘটনাগুলো শুনছি, সেগুলো শোনার সঙ্গে সঙ্গে ইকবাল করিম ভূঁইয়ার যে বক্তব্য, সেই বক্তব্য মূলত ডকুমেন্টারি এবং আদালতের সেই বক্তব্য, এবং সেই বক্তব্য নিয়ে যদি আদালত বিষয়টি কগনিজেন্সে নেয় এবং নথিপত্র কাগজপত্র দাবি করে, তাহলে সেনাবাহিনীর সঙ্গে বিএনপির সঙ্গে, ডিজিএফের সঙ্গে বিএনপির সঙ্গে যে সম্পর্কটি পার্মানেন্ট খারাপ হয়ে যাবে। অন্যদিকে বিএনপি যারা লোকজন রয়েছেন, তারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন, তাহলে এটাকে প্রতিহিংসার একটা উপকরণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সঙ্গতি কারণেই বিএনপি জানতে চাইবে কারা কারা সেই কর্মকর্তা ওই সময়টাতে তারেক রহমান সাহেবকে মারধর করেছিলেন। সেই তথ্য দেওয়ার নাম করে যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ইকবাল করিম ভূঁইয়ার একটি সংযোগ হয়, বিনিময়ে তিনি যদি ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হন, প্রতিরক্ষা মন্ত্রী হন, কিংবা অন্য কোনো বড় মন্ত্রী হন, আর অন্যদিকে তাকে কেন্দ্র করে যদি সেনাবাহিনীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয় এবং অনেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির তারেক রহমান সাহেবের অবস্থা তখন সেই ইমরান খানের মতো হবে, এবং ইমরান খানের পক্ষে যে সকল জেনারেল, ইকবাল করিম ভূঁইয়ার মতো যে সকল জেনারেল পাকিস্তানি ইমরান খানের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তাকে প্রলুব্ধ করেছিলেন, তাকে প্রভোগ করেছিলেন এবং বিভিন্ন ঘটনা ঘটিয়েছিলেন, খুঁজে দেখেন এখন ইমরান খান এবং তার পরিবারের পাশে সে সকল জেনারেলদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আশা করি এখানে যারা আছেন, জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি নিজে এবং বিএনপি যারা কর্তা ব্যক্তি, তারা সংযত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।